চীনের দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লাল গালিচা সম্বর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিলেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে ঐকমত্য। পরীক্ষা আইন সংশোধন করে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে, নকল ও প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো ছাড় নয় বললেন শিক্ষামন্ত্রী। আখের বদলে সুগার বিট থেকে চিনি উৎপাদন এবং অলাভজনক চিনি কলগুলোকে আধুনিক শিল্প পার্কে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার, জানালেন শিল্পমন্ত্রী। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে সমঝোতা স্মারকে কিছু নেই, জানালো তেহরান ও ইসলামাবাদ। স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে চলছে ওয়ার্কিং গ্রুপের আলোচনা। বিশ্বকাপ ফুটবলে আগামীকাল ভোর 4টায় ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল্যান্ড। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এবং গতরাতে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়লেন রোনালদো। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি দেওয়ান সাইদুল হাসান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান শেষে চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ বিকেলে হাইস্পিড ট্রেন যোগে বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। স্টেশনে পৌঁছলে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী চীন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান চীনের শুল্ক প্রশাসনের সিপিসি কমিটির মন্ত্রী ও সচিব মিজ শান মেজুন। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের দিয়াও ইয়োতাই স্টেট গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চীন সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচা সম্বর্ধনা প্রদান করা হয়। এর আগে চীনের দালিয়ান থেকে হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে দেশটির দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবন শীর্ষক এই সম্মেলনের প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও উদ্বোধনী বক্তব্য দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উসরাল নিয়াম ওসর, মন্টিনেগ্রোর প্রধানমন্ত্রী মিলায়কো স্পাইচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদো ইয়োরোবাহ সেশনে অংশ নেন। এছাড়া 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, অন্যদিকে বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে। সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সেশনের ফাঁকে বিশ্ব নেতারা ফটো সেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোসের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তাঁরা।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতানভ উভয় দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতানভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। আগামী 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে টেবিলে স্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার 2026-27 অর্থ বছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, এই লক্ষ্যে মুদ্রানীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালীকরণ, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা, অগ্রাধিকার ভিত্তিক ব্যয় ব্যবস্থাপনা এবং উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বহিঃখাতের সম্ভাব্য চাপ মোকাবেলায় 2026-27 অর্থ বছরের বাজেটে কয়েকটি বিশেষ প্রস্তুতির ব্যবস্থা রাখা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় 30টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সর্বজনীন পেনশন স্কিম গ্রামীণ পর্যায়ে জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে। এর আগে বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। পরে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যগণ অংশ নেন। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, জাতি গঠনে যারা বাধা সৃষ্টি করে তারা দেশের শত্রু। সুষ্ঠু, নকলমুক্ত ও মানসম্মত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা অঞ্চলের আওতাধীন কেন্দ্রীয় সচিবদের সাথে আজ অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, শিক্ষাকে এগিয়ে নিতে মানবিক গুণাবলী নিয়ে সকলকে দায়িত্ব পালন করতে হবে। রাজধানী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় সংসদ সদস্য হামিদুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি নতুন প্রজন্মকে নতুনভাবে তাদের দৈহিক মানসিক সব কিছুর জন্য ভালোভাবে হয় সেই যাত্রা তিনি শুরু করেছেন। শিক্ষাকে সুনিয়ন্ত্রিতভাবে এবং আমরা সকলে মানবিক গুণাবলী নিয়ে আমাদের সন্তানকে ভালোবাসবো। আমরা যারা শিক্ষক রয়েছি আদর্শগতভাবে মানসিকভাবে আমরা উন্নত হব এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন। সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিগত 2 দশকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিস্তার লাভ করেছে। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দুই দেশের সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় রাষ্ট্রদূত স্যামসাং সহ যেসব কোরিয়ান কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে তাদেরকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। তিনি জাতীয় যন্ত্রপাতি পরিচিতি নিবন্ধন বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এর বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের মধ্যে স্বাক্ষরিত 137 কোটি টাকার এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী এ সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আখের বদলে সুগার বিট থেকে চিনি উৎপাদন এবং অলাভজনক চিনি কলগুলোকে আধুনিক শিল্প পার্কে রূপান্তরের পরিকল্পনা সরকার করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ এবং এসএমই ফাউন্ডেশন আয়োজিত জাতীয় বাজেট 2026-27 এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে মতবিনিময় সভায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বক্তৃতা করেন। শিল্পমন্ত্রী বলেন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করতে চায় সরকার। এজন্য ব্যবসা শুরু থেকে পণ্য আমদানি বা রপ্তানি পর্যন্ত সময়কে 355 দিন থেকে 14 দিনে নামিয়ে আনার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিরতিহীন বিদ্যুৎ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে এবং ইতিহাসের সর্বোচ্চ বাজেট এ খাতে বরাদ্দ দিয়েছে। তিনি আরও বলেন, নারীর স্বাস্থ্যসেবা উন্নয়ন, গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মানবিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমপ্রুভিং এমআর সার্ভিসেস ইন ঢাকা প্রকল্পের সমাপনী ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি নিরাপদ ও মানসম্মত এমআর সেবার প্রাপ্যতা বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং প্রজনন স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সর্বোচ্চ বাজেট আমাদের সরকার অ্যালোকেট করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামনের দিনগুলোতে আমরা যে কাজগুলো করব তার বেশ কিছু ঘোষণা আমরা ইতিমধ্যেই দিয়েছি। আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে আমাদের স্বাস্থ্য খাত পুনর্গঠনের ভিত্তি হিসেবে ধরে নেব এবং সেখানে আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। পাশাপাশি প্রায় 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি 5,000 অতি শীঘ্রই এবং ভবিষ্যতে আরও ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এগুলো এই সরকারের কমিটমেন্ট, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। জামায়াতপন্থী 18 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। আজ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এই বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, সবসময় অ্যাটর্নি জেনারেল অফিসের সরকারি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান, এটাই নিয়ম। ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, যেসব আইনজীবী পদত্যাগ করেছেন ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছেন, বেতন নিয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, পদপদবি ব্যবহার করেছেন। গতকাল তাদের মনে হলো যে এখন আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন, এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, জামায়াতপন্থী আইন কর্মকর্তারা যারা এই 4 মাস কাজ করলেন এরা সরকারের পক্ষে কাজ করেছে নাকি সরকারের বিপক্ষে স্যাবোটাজ করেছে? এই 4 মাসে তাদের যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এবারে আন্তর্জাতিক সংবাদ।